আমার আলাদিন পর্ব সংখ্যা ১৬। আপু, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে, খেতে দিন প্লিজ। চুলার আগুনের তাপে রীতিমতো সিদ্ধ হয়ে যাওয়া ইরাম মুখ ঘুরিয়ে পিছনে তাকিয়ে বেশ অবাক হলো। রান্নাঘরের দরজার সামনে দাঁড়ানো কিশোর সাইবান, স্কুল ড্রেস পরনে, খয়েরি টাই টেনে ঢিলে করে রেখেছে। ধূসর শার্টের উপরের কয়েকটা বোতাম খোলা, স্কুল ব্যাগটা অগুছালো ঝুলছে হাতে। ওড়না দিয়ে মুখ মুছে ইরাম বলে উঠল, ব্যাপার কি, খালামণি বাড়ি নেই? ডানে বামে মাথা নাড়ালো সাইবান। সেমিনার ৩ দিনের, খুলনায় গিয়েছে। ইরাম মুখ ফিরিয়ে আবার চুলার দিকে তাকালো। তার বুকটা চেপে এলো। কোচিংয়ের বেতন আগাম নিয়ে আজ সকালেই চাল কিনেছে, আরেক চুলায় আলু সেদ্ধ হচ্ছে। গতকালের কিছুটা ডাল রয়ে গিয়েছে, এই দিয়ে ভাইদের খাইয়ে দিবে ভেবেছিল। একটি শুকনো ঢুক গিলে সে সাইবানকে বলল, তুমি বরং বাড়িতে গিয়ে ভাত খাও ভাই, আপু তোমাকে লেবুর শরবত করে দিচ্ছি। না, কেন? সাইবানের অবুঝ প্রশ্নে ইরাম ওড়নায় গলা চেপে আরেক দফায় ঘাম মুছল। না মানে? তোমার বাড়ির খাবার নষ্ট হবে। উফ, বাড়িতে আজ রান্না হবে না, শেষ টাকা দিয়েছে, ও বাইরে খাচ্ছে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে। তাহলে তুমিও রেস্টুরেন্টে যাও। তবে ইরামকে পুরোপুরি উপেক্ষা করে সাইবান হঠাৎ তার পাশে এসে দাঁড়ালো। চুলার দিকে মুখ বাড়াতেই তার চোখ জোড়া চকচক করে উঠল, যেন সোনার ডিমখানি দেখেছে। আলুর ভর্তা? ওয়াও, আমার ফেভারিট। আলুর ভর্তা, ডাল আর একটা শুকনো মরিচ। কতদিন খাই না। ভাতের মার গালাতে গালাতে জমে গেল ইরাম। সে জানে সাইবানের আলু ভর্তা মোটেও পছন্দ নয়। আরেক পদের তরকারির মাঝে সে কখনোই ভর্তার দিকে চোখ তুলেও তাকাবে না। ডালও খুব একটা খেতে দেখেনি কখনো। সে না চাইতেও ছেলেটার দিকে কিছুক্ষণ অপলক চেয়ে রইল। কত যেন বয়স হবে এই ছেলেটার, 12, 13। এর মধ্যে এত বুঝদার হয়ে উঠল। ইরামকে নিষ্পলক চেয়ে থাকতে দেখে সাইবান মাথা কাত করে ডাকল, আপু। চোখ পিটপিট করল ইরাম। ভেজা ভেজা কিছু ঠেকল চোখের কোণে। দ্রুততা দূর করে ইরাম এবার ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে বলল, ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার দিচ্ছি। সাইবান হঠাৎ করেই ইরামের কাছে এগিয়ে গেল। উচ্চতায় ছেলেটা তার কাঁধের সমান। কোনো কথা না বলে নিজের প্যান্টের পকেটে হাত ভরে সাইবান একটা টিস্যু প্যাকেট বের করল। সেখান থেকে টিস্যু বের করে হাত তুলল সে। দেখি দেখি। ইরামের কপাল ছুঁয়ে সে ধীরে ধীরে ঘামটুকু মুছে নিল। অতঃপর গলার দিকটায় চাপল, অতি যত্ন নিয়ে। বকবক করে সে বলল, এত গরম পড়েছে, নিজের যত্ন কেন নেন না আপু? আপনি অসুস্থ হয়ে পড়লে ভাইয়াদেরকে দেখবে। বুকের ভেতর ঝড় উঠল বুঝি ইরামের। বাবা চলে যাওয়ার পর শেষ কবে কেউ এভাবে তাকে আদর করেছে, তার জন্য চিন্তা করেছে, তা মনে করতে পারল না সে। ঠিক, কেউ করেনি, আর কোনো দিন করবে কিনা সন্দেহ। ইরামের কি হলো বলতে পারবে না। সাইবানের হাতটা সে চেপে ধরল। মুচকি এসে সে হাত মুঠো করে ঝুঁকে তার আঙুলের উপর আলতো করে নিজের ঠোঁট ছুঁয়ে জানালো, এই যে, তুমি যেন আমার যত্ন নিতে পারো, তাই নিজের যত্ন নিচ্ছি না, বুঝেছ? এবার লক্ষ্মী ছেলের মতো গিয়ে টেবিলে বসে পড়ো তো, আপু খাবার নিয়ে আসছে। আর দোতলায় রাহাত ভাই আছে তোমার, ওকেও ডেকে দাও খেতে। সাইবান জলজলে নিষ্পাপ চোখ মেলে কয়েক পল চেয়ে রইল ইরামের দিকে। অতঃপর তার ঠোঁটে বিস্তৃত একটি হাসি ফুটল, পবিত্রতম, সুন্দরতম। এই যে যাচ্ছি, আপু আমাকে কিন্তু ডাল বেশি দেবেন। বলেই ব্যাগ ছুঁড়ে লিভিং রুমের সোফায় ফেলে সাইবান ধূপধাপ করে শব্দ করে সিঁড়ি বেয়ে উঠতে লাগল। রাহাত ভাই, ও রাহাত ভাই, খাবে না? কই রে? ঘুমের ঘরে ইরাম স্বপ্ন দেখছিল নাকি স্মৃতির জগতে হারিয়ে গিয়েছিল অবচেতনভাবে বলতে পারবে না। চোখ দুটো অজান্তেই ভিজে উঠেছে তার। বদ্ধ পাপড়িতে চিকচিক করছে অশ্রুদানা। ঠিক এমন সময়ে ভাইব্রেশনের শব্দে ইরামের পাতলা ঘুম ভেঙে গেল। চোখ মেলে রীতিমতো লাফিয়ে উঠল সে। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে আশেপাশে তাকালো। ভোরের নরম আলোয় পর্দা গলে চুইয়ে পড়ছে ভেতরে স্নিগ্ধ হাওয়া। বিছানার ঠিক পাশেই শুয়ে আছে ইরামের কলিজার ধন। ঘুমে আচ্ছন্ন ইজান। ছোট্ট শরীরটা মায়ের বুকে ঘেঁষে পড়ে আছে।
নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ওঠানামা করছে। কি মায়া, কি কমল। ইরাম ছেলের দিকে চেয়েই রইল। একটি আঙুল ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো তার ঠোঁট, কপাল, গাল। ছেলে তার মতোই হয়েছে অনেকটা। সৌভাগ্য তার। ছেলের মায়ার বিভোর ইরামের অস্থির অন্তরটা ধীরে ধীরে শান্ত হয়ে এলো। ভাইব্রেশনের শব্দটা আবার হয়। এবার মুখ ঘুরে নাইট স্ট্যান্ড থেকে নিজের ফোনটা হাতে তুলে নিল ইরাম। চোখ কচলে স্ক্রিনের দিকে তাকাতেই তার চক্ষু চরক গাছ হওয়ার দশা হলো। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে সাইবানের কাছ থেকে। নামটা ভেসে উঠতেই হঠাৎ করে ইরামের মাত্র অনুভব করা স্মৃতিটুকু মনে পড়ে গেল। নিদারুণ নিষ্পাপ একটা চেহারা, তাতে খেলা করত জগতের সবটুকু মায়া, আবেগ, ভালোবাসা। চোখ দুটো ছিল যেন গভীর অনুভূতির ধারায়। সে যখন হাসত তখন মনে হতো তার সঙ্গে গোটা জগৎ হেসে উঠেছে। এমন মায়াবী একটা ছেলে কয়েক বছরের ব্যবধানে কি অমূল্য বদলে গিয়েছে। ছোট্ট সাইবানকে ইরাম ভাইয়ের আসনে বসিয়েছিল। কোনোদিন নিজের আর দুটো আপন ভাইয়ের থেকে আলাদা চোখে দেখেনি। হাতে তুলে খাইয়ে দিয়েছে কতবার। কত শত রাত্রিতে হাতে হাত রেখে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চাঁদ তারার গল্প করা হয়েছে। ইরামের রূপকথার গল্পও ছেলেটা মনোযোগ দিয়ে শুনত। আত্মার সঙ্গে আত্মার বন্ধুত্ব যেন। কোনোদিন কাজিন, খালামণির ছেলে এই ধরনের বিষয় তাদের ভাই বোনদের মাঝে আসেনি। তারপর একদিন হঠাৎ ঝড়ে সব কিছু বদলে গেল। এতটাই গেল যে আজকে সাইবানকে কিছুতেই সেই পুরাতন সাইবানের সঙ্গে মিলিয়ে উঠতে পারছে না। যেন দুইজন সর্বদাই দুটি ভিন্ন মানুষ। শেষমেশ সকল চিন্তা দূরে হাঁটিয়ে ইরাম সাইবানের পাঠানো মেসেজটা দেখল। এটা কি? একটা ছবি। সাইবান হোটেলের রুমের মেঝেতে বসে আছে। তার পরনে একটা গোলাপি রঙের স্ট্রবেরি আঁকা প্যান্ট আর হ্যালো কিটি ডিজাইনের জুতো। চোখ পিটপিট করল ইরাম। এটা সত্যি সাইবান? মুখটা তো তার স্বামীরই। কি আশ্চর্য। গুড মর্নিং। এখানে হচ্ছে গুড মর্নিংটা শর্টকাটে লেখা, যেটা জেনজিদের একটা আত্মপ্রকাশ পায়, GDMR9। ওকে। ইরাম টেক্সট মেসেজটার দিকে পাক্কা 2 মিনিট যাবৎ তাকিয়ে থেকেও এর অর্থ উদ্ঘাটন করতে পারল না। পাওয়ার দরকার নেই। সে তাকিয়ে আছে পাঠানো ছবিটার দিকে। ড্যাব ড্যাব করে চেয়ে রইল সে পাক্কা 5 মিনিট যাবৎ। সাইবান কি পাগল হয়ে গেল? সে দ্রুত মোবাইলে টাইপিং করল। ইজ ইট দ্যাট হ্যালো কিটি? ও পিরিয়ড বেস্টি। ইরামের চোখ কপালে উঠে গেল। বেস্টি? পিরিয়ড? কিসের পিরিয়ড? ও সৃষ্টিকর্তা, ইরামের ধৈর্য দাও, ধৈর্যের ভান্ডার ঢেলে দাও। কি বলছো না বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না আলাদিন। এসবের মানে কি? তোমার প্যান্টে স্ট্রবেরি কেন? আইকে ইটস FR। আইকে কারা? কোথা থেকে এলো এরা? সকাল 6টা 7 বাজে। তোমার ব্রেন সুস্থ আছে? ইয়া 6-7। 6-7 আবার কি? ইরাম ঘুম জড়ানো চোখে আঙুল ঠেসে ধরল। আপন মনেই বিড়বিড় করল, হে আল্লাহ, উঠিয়ে নাও আমাকে, না ওই জল্লাদ ছেলেটার ব্রেন থেকে শয়তানি উঠিয়ে নাও মাবুদ, আমিন। তারপরও সে রেগে মেগে টাইপিং করল। এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে বিদায় না হলে আমি কিন্তু তোমাকে ব্লক করে দেব। করুন, আমি এক্সপার্ট ওপেনার, ব্লকও খুলতে পারি, সঙ্গে আপনার অন্তরের দরজাও। ইরাম এবার একটু বিজয়ী হাসি হাসল। অবশেষে স্বাভাবিক ভাষায় ফিরে এসেছে ছেলেটা। যাক, আমি ভেবেছিলাম তুমি গেঞ্জি ভাষা ছাড়া আর কোনো ভাষায় জানো না। গেঞ্জি বলবেন না তো, অপমান লাগে। সকাল সকাল স্ট্রবেরি মুখে না দিয়ে প্যান্টে সাজিয়ে কী প্রমাণ করতে চাইছিলে? এটাই যে বাকিদের জন্য আমি ঝুঁকি হলেও আপনার জন্য আস্ত একটা পুকি। ইরাম আরেক দফায় থামল। পুকি আবার কি? পুরোপুরি জানা না থাকলেও তার কেন যেন একটুখানি লজ্জা লাগলো। সে নিজেও বলতে পারবে না। একটি ঢুক গিলে দ্রুত বিষয়টা পরিবর্তন করল সে। তা সাত সকালে কি করছো? তুমি তো আবার ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ ব্রাঞ্চের আগে উঠো না। উঠেছ যখন নাস্তা করে নাও। ফিরছো কখন? মিসিং ইউর ড্যাডি অলরেডি?
ফালতু কথা বলবে না। কিসের ড্যাডি? তুমি কি আমার আব্বু লাগো? ফিরে আসি, পুটলাকে বুঝাবো কিভাবে ওর আব্বু লাগি আর আপনার ড্যাডি। টিল দেন, কিপ কিসিং মি। সাইবান অদ্ভুতরে একটা ইমোজি পাঠালো, ঠোঁট কামড়ে ধরে রেখেছে এরকম। ইরাম টানা 20 সেকেন্ড চেয়ে থেকে শেষমেশ ফোনটা ফেলে মুখে হাত ঘষতে লাগলো। হে আল্লাহ, বিয়েটা যখন আলাদিনের সাথে দিয়েছ তখন আলাদিনের চেরাগটাও দিতে, চেরাগ ঘষে দত্তকে বের করতাম। এই বান্দার মাথায় কি চলে সেটা আমাকে বুঝতে দিতে। পরক্ষণেই আপন মনে খানিক হাসল ইরাম, কেন তা নিজেও বলতে পারবে না। আই এম সরি টু সে, এখানে ওই যে আইকে ইটস 6-7, আমি জেনজি হয়েও এর মানে কিচ্ছু বুঝিনি। তোমরা কারা কারা বুঝছো একটু জানাবে প্লিজ, কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু সত্যিই বুঝি না, নিজেও কিন্তু জেনজি, বাট বুঝি না কোনো কিছুই। বাট তোমরা যারা জেনজি আছো একটু অ্যাডভান্স লেভেলের, তারা যদি জানো আমাকে একটু জানাও। সকাল ভারী হয়েছে। ইরাম পুরো দস্তর প্রস্তুত বাইরে যাওয়ার জন্য। আজ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ আছে তার। আগামী মাসের 1 তারিখ থেকে তার কম্পিউটার কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে। তার আগে কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। সামিয়ার ল্যাপটপটা ঠিকঠাক চলে। ফ্রিল্যান্সিং আর অন্যান্য ভারী কাজের জন্য যথাযথ আপডেট না সেটি, তাই নিজের বিয়েতে পাওয়া দেনমোহরের টাকা দিয়ে ভালো দেখে একটা ল্যাপটপ কিনবে ইরাম। প্রথমে ব্যাংকে যেতে হবে টাকা তুলতে, তারপর ল্যাপটপের শোরুমে। ইজানকে একটা ঢোলা সুতির ফতোয়া আর প্যান্ট পরিয়ে নিয়ে মাথায় ছোট্ট একটা ক্যাপ দিল ইরাম। দেখতে বেশ লাগছে। ঝুঁকে ছেলের মুখে অসংখ্য চুমো আঁকতে আঁকতে সিঁড়ি বেয়ে নেমে এলো সে। আমার বাবাটা কত হ্যান্ডসাম, কুচু পুষু না। জননের আদর খেতে খেতে দন্তহীন মাড়ি দেখে খিলখিল করে হাসল ইজান। হাসপাতালের জন্য বের হচ্ছিল সামিয়া। সিঁড়ির গোড়ায় দৃশ্যটি দেখে তিনি অপলক নয়নে চেয়ে রইলেন। মুচকি হাসলেন। বেরোচ্ছ? ইরাম প্রশ্ন শুনে মৃদু হাসল। জি খালামণি। আমার ছেলেকে বিয়ে করেছ 1 মাস হয়ে গেল, এখনো খালামণি? সামিয়া ভ্রুকুটি করলেন। ইরাম তাতে থমকে পড়ল। তার গালজোড়া লালচে হয়ে উঠল। ওই মানে স্বামীর মাকে কি বলে? শাশুড়ি। রাইট, কিন্তু তুমি তো আমার বউ না, তুমি আমার মেয়ে, মনে থাকবে? ইরামের বুকের ভেতরটা উষ্ণতায় পরিপূর্ণ হলো। মাথা দুলিয়ে হেসে সে বলল, জি মনে থাকবে আম্মু। সামিয়া বাইরের দিকে হাঁটা দিচ্ছিলেন, তবে ইরামের ডাকটা শুনে বরফে পরিণত হলেন। শটান ঘুরে তাকালেন রমণীর দিকে। চশমার আড়ালে তার চক্ষু জুড়ে বুঝি ছলছল করে উঠল। ঠোঁটঝোড়া ফাঁক হয়ে রইল বিস্ময়ে। প্রায় ফিসফিস করে তিনি উচ্চারণ করলেন, কি বলে ডাকলে আমায়? আরেকবার ডাকো তো। ইরাম ইজানকে বুকে চেপে দুলাতে দুলাতে আবারও ডাকল, আম্মু। চোখ জোড়া বুঝে ফেললেন সামিয়া, যেন এই ডাকটা তাকে ধন্য করে ফেলেছে। চশমা খুলে টিস্যুতে দ্রুত চোখ মুছে নিতে নিতে তিনি জড়ালো গলায় বললেন, একদম ঠিক আম্মু। সরি, আসলে সাইবান সারিকা দুজনেই আমায় মম ডেকে অভ্যস্ত। একেবারে বাঙালি মায়ের ডাকে স্বাদ পায় না বহুকাল। তুমি ডাকায় একটু ইমোশনাল হয়ে পড়েছি। ব্যাপার না আম্মু, এখন থেকে আমি আপনাকে সবসময় এইভাবেই ডাকব। থ্যাঙ্কস মাই চাইল্ড। কন্দন মাখা এক হাসি উপহার দিলেন সামিয়া। এমন সুন্দর মুহূর্তে হলঘরে প্রবেশ করল সারিকা। একটা আকাশি রঙের জর্জেটের শাড়ি পরনে, বাহুতে ঝুলছে অ্যাপ্রন, অন্য হাতে লেদার দামি লেডিস ব্যাগ। চেম্বারের জন্য যাচ্ছে। ধবধবে সাদা হিল চূড়ায় ঠকঠক শব্দ করে এগোচ্ছে সে। সামিয়া মেয়েকে দেখে বলে উঠলেন, সারিকা। সারিকা থামল, মুখ ফিরিয়ে তাকালো জননীর দিকে। বলো, চেম্বারে যাচ্ছিস? হ্যাঁ। ইরামের সাথে যাও, ও ব্যাংক থেকে টাকা তুলবে। তোর চেম্বারের পাশেই তো অ্যাপেল শোরুম, নিয়ে যাস। ভ্রুকুচকে ফেলল সামিয়া। এক্সকিউজ মি মম, আমি অকর্মা না, কারো চাকরও না। যার কাজ তাকে করতে বলো। তাছাড়া ওনার বেস্ট ফ্রেন্ড সুগন্ধা কোথায়? সুগন্ধা কলেজে গিয়েছে।
ইনকোর্স চলছে মেয়েটার। আমি হাসপাতালে যাচ্ছি, করিম বাজারে, ব্যাংকের কাজ, টাকা পয়সার ব্যাপার, একটা বাচ্চা কুলে। তুই যা, সেফটি দরকার আছে। সারিকার নাক মুখ কুচকে এমনভাবে ইরামকে দেখল যেন দুনিয়ার সব থেকে বড় কোনো অকম্য মানুষকে দেখছে। তবে শেষমেশ সে মানা করল না। ব্যাগ নাড়িয়ে তুড়ি বাজিয়ে ইরামকে বলল, তাড়াতাড়ি আসুন মহারানী, আমার চেম্বার বসে থাকবেন আপনার জন্য। বলেই সে গটগট করে হাঁটা দিল। ইরাম কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শেষমেশ একটা দীর্ঘশ্বাস ফেলে পিছু নিল সারিকার। কাজগুলো হতে 1 ঘন্টার মতো লাগলো। ব্যাংক থেকে টাকা তুলে গাড়িতে বসে সারিকার চেম্বারের কাছে পৌঁছালো ইরাম। চেম্বার আর শোরুম রাস্তার এপার ওপার। শোরুমে ঢুকতেই তাদের বসার জন্য চেয়ার দেওয়া হলো। স্টাফরা বেশ মিষ্টি ভাষায় ইরামের সকল প্রয়োজনীয় অনুযায়ী ল্যাপটপের মডেল দেখাতে লাগলো। আরও 1 ঘন্টার যাচাই বাছাই শেষে ইরামে স্থির হলো ম্যাকবুক এয়ার M3 মডেলে। 1,25,000-এর মূল্য সুদ করে জিনিসটা কিনতে যদিও তার ভীষণ অস্বস্তি কাজ করছে, তবেও ভবিষ্যতের জন্য একটা শক্ত ভিত্তি প্রয়োজন। কাজের খরচই করছে সে, নিজেকে বোঝালো তা। কাগজপত্র, বিল সবকিছু প্রস্তুত হয়ে গেলে ধীরে পায়ে উভয়রমণী শোরুম থেকে বেরিয়ে এলো। বাইরে এখন দুপুর প্রায়। ব্যস্ততা বেড়েছে জনজীবনের। সূর্য মাথার উপর কিরণ দিচ্ছে। রাস্তার সামনে একপাশে ডাব বিক্রি হচ্ছে। দা দিয়ে ডাব কেটে বিক্রি করছে কিশোর বয়সী এক ছেলে। অন্য পাশে আবার ফল নিয়ে বসে হাঁকডাক করছে ফেরিওয়ালা। সারিকার চেম্বার চোখে পড়ছে অদূরে, খোলাই। ভেতরে খুব সম্ভবত এখন তার কোনো অ্যাসিস্ট্যান্ট আছে। সারিকা ইরামের দিকে ঘুরল। আপনি গাড়িতে করে চলে যান। এইটুকুই, কোনো বিদায় নেই। সোজা রাস্তার ওপাশের দিকে হাঁটা দিল সারিকা। প্রাইভেট গাড়ি ডাফার ভ্যান গাড়ির সামনেই পার্ক করা। ইরাম এক হাতে ল্যাপটপ ব্যাগ আর অন্য হাতে ছেলেকে ধরে এগোলো। ইজান তার বুকে চুপটি করে লেপ্টে আছে, ঘুমে ঢুলঢুল করছে, তবে ঘুমায়নি। শোরুমের মেয়ে স্টাফগুলো এতক্ষণ যাবৎ তাকে বিনোদনে রেখেছিল, এখন ক্লান্ত হয়ে গিয়েছে খেলতে খেলতে। ইরাম ছেলের কপালে চুমু এঁকে চুপচাপ এগোলো গাড়ির দিকে। ঠিক এমন সময়ে দৃশ্যটা চোখে পড়ল তার। লাল কালো হুন্ডা বাইক, 2টো ছেলে, একজনের মাথায় হেলমেট, আরেকজনের মুখ মাংকি টুপিতে জড়ানো। ইরামের জন্য ঘটনা স্লো মোশনে ঘটল বুঝি। মায়ের মন সব থেকে সতর্ক। সেই সতর্কতা ইঙ্গিতে তার মস্তিষ্ক বুঝি সারা শরীরের দামামা পিটিয়ে দিল। লাল কালো বাইক, ঠিক একদিন আগে তাকে অনুসরণ করছিল কম্পিউটার প্রশিক্ষণের কেন্দ্র অবধি। সুগন্ধার কলেজেও একই বাইক, আর আজ সারিকার চেম্বারের সামনেই সেই বাইক, 2জন ছেলে, এই গরমের মুখে মাংকি টুপি। অস্বাভাবিক, ভীষণ রকমের অস্বাভাবিক। বাইকটা তীব্র গতিতে এগিয়ে আসছে। ইরাম সিদ্ধান্ত নিতে পাঁচজোড়া 5 সেকেন্ডের মতো সময় পেল। তার হাত থেকে ল্যাপটপের ব্যাগটা ধপাস করে নিচে পড়ে গেল। 2জনের মাঝেই ইজানকে বুকের ভেতর জাপটে ধরে উল্টো ঘুরে গেল সে। বাইকটা একদম তার কাছে চালকের পিছনে বসা মাংকি টুপি পরা ছেলেটা নিজের হাতে ধরা একটা বোতল থেকে ক্ষিপ্ত গতিতে কিছু তুচ্ছ তরল ছিঁড়ে পড়ল ইরামের গায়ে। ছিটকে উঠল সবটা। অমুখ পরিণতির জন্য নিজেকে প্রস্তুত করে ফেলল ইরাম। সবটুকু তার শরীরে লাগলো, কিন্তু ছেলে যেন বুকের কুঠুরিতে একদম সুরক্ষিত থাকুক। তবে স্রষ্টার ইচ্ছা ভিন্ন কিছুই। ঘটনার মাঝে আগমন ঘটল 3য় ব্যক্তির। নারীমাত্রই বুঝি বিপদের আজ সবার আগে টের পায়। সারিকাও তেমনই। সে বেশি দূরে ছিল না। কিছু বুঝে ওঠার আগেই তার পা দুটো তাকে টেনে নিল ইরামের কাছে। হাতের সামনে কিছু না পেয়ে নিজের লেদার ব্যাগটা ছুঁড়ে দিল। বাইক থেকে ছুঁড়ে দেওয়া তরল বেশিরভাগ গিয়ে লাগলো সারিকার ব্যাগে। বাকিটা ছিটকে গেল চারপাশে। কোথাও কোথাও গিয়ে ফুটায় ফুটায় পড়ল, দেখাও গেল না। শুধু হতভম্ব চোখে উপস্থিত পথচারীরা দেখল কিভাবে লেদার ব্যাগটা গরম তেলে ছেড়ে দেওয়া মাছের মতো জ্বলে উঠল। অ্যাসিড। সারিকা বুঝল সবার আগে। তবে এই 10 সেকেন্ডের মাঝে যা হয়ে গিয়েছে, আশেপাশের মানুষের চিৎকার চেঁচামেতে ভরে গিয়েছে চারপাশ। অস্ত্রলক্ষ্য ভ্রষ্ট হয়েছে দেখে বাইকার স্পিড বাড়িয়ে দিল। সেকেন্ডের মাঝে চলে যাবে চক্ষু জোড়ার লুকচক্ষুর আড়ালে।
অসহায় নারী হয়তো তাদের কিছুই করতে পারবে না, তবে একজন ধ্বংসশী মা ঠিক কী পারবে, এই সত্যিটা তাদের জানা ছিল না। ইরামের মাঝে কি তীব্র বিদ্যুৎ খেলে গেল সে নিজেও বলতে পারবে না। শটান ঘুরে দাঁড়িয়ে এক হাতে পাশে থাকা ডাবের ভ্যান গাড়ির উপর রাখা দাটা তুলে নিল সে। ইবলিশের ঔলাদ! ঐশ্বরিক শক্তি ভর করল বুঝি ইরামের মাঝে। বুমেরাঙের মতো দা ছুড়ে দিল সে। ভারী ধাতব বস্তুটি বনবন করে ঘুরতে ঘুরতে গিয়ে পেছনে বসে থাকা মাংকি টুপি পরা ছেলেটার পিঠ বরাবর গেঁথে গেল। ছিটকে উঠল রক্ত, সঙ্গে চিৎকার। অথচ বাইক চালক নিজের আহত বন্ধুর জন্য থামল না। এ অবস্থায় দ্রুতি বাড়িয়ে রীতিমতো কয়েক পলকের ব্যবধানে রাস্তা কেটে ওপাশে হারিয়ে গেল তীব্র গতিতে। বহু দূর থেকে পেছনে বসা ছেলেটার পিঠে ভয়ানকভাবে গেঁথে থাকা ধারালো দায় স্পষ্ট দেখা গেল, যতক্ষণ না আত্মতায়ীরা সম্পূর্ণ চোখের আড়াল হয়ে গেল। সম্পূর্ণ ঘটনা ঘটল মাত্র 15 সেকেন্ডের ভেতরে। অতঃপর এক অশরীরী পিনপতন নীরবতা। বাকরুদ্ধ প্রত্যেকেই, যেন সকলের মস্তিষ্ক বুঝে উঠতে হিমশিম খাচ্ছে সেকেন্ডের ব্যবধানে কি হয়ে গেল। ইরামের চোখে যেন আগুন ঝরছে, ফুঁসছে সে হিংস্র বাঘিনীর মতো। অথচ তার দুঃসাহসে ভরা বুকের ভেতরটা ভেঙে খান খান হয়ে গেল জগতের সব থেকে ভয়ঙ্কর কান্নার আওয়াজে। ইরামের বুকে লেপ্টে থাকা এই যেন তীব্র চিৎকার বুঝি গোটা ধরনী কাঁপিয়ে দিল। দেহের থেকে আত্মা বেরিয়ে গেলে মানুষ বোধ হয় তেমনটা অনুভব করে যেমনটা এই মুহূর্তে ইরাম করল। ঝট করে মুখ নামিয়ে তাকালো সে। ইজানের বাকবজি লালচে বর্ণ ছেয়ে গিয়েছে, ধীরে ধীরে ত্বকপোড়ার মতো শক্ত হয়ে যাচ্ছে। ছটফট করে কাঁদছে নাজুক শিশুটি। আমার আব্বু! ইজানের চাইতে দ্বিগুণ শক্তিতে চিৎকার দিয়ে কেঁদে ফেলল ইরাম। ইস, ছোট বাচ্চাটা একদম শেষ হয়ে গেছে। এটা অবশ্যই বুঝতে বাকি নেই যে এটা এই কাজটা কে করেছে। অবশ্যই অরণ্য করেছে, তাই না? আপনাদের কি মনে হয়? অনেক খারাপ লাগছে আজকের পর্বটা পড়ে। ইস, বাচ্চাটার এরকম ক্ষতি হয়ে গেল। যাই হোক, শুনছিলেন জাবিন ফুরকানের লেখা আমার আলাদিন। গল্প পাঠিয়েছিলাম আমি তাসরোজ মিম। আজকে শুনলেন গল্পটির 16তম পর্ব। আজকের পর্বটা অনেক মর্মান্তিক ছিল। কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আই এম রিয়েলি ভেরি সরি, কজ আমার এক্সাম ছিল, দ্যাটস ওয়াই আমি কিছুদিন একটু রেস্টে নিয়েছিলাম। তবে ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়তই আপনারা গল্পটা পাবেন। প্রতিনিয়ত বলতে প্রতিদিন একটা করে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আই এম সরি 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 সবার কাছে। আজকের পর্বটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো লেগে থাকলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করবেন। পরবর্তী পর্ব খুব শীঘ্রই নিয়ে হাজির হব। ততক্ষণে চোখ রাখুন স্টোরি বাই তাসরোজ চ্যানেলে। ধন্যবাদ।